বাংলাদেশের ফেসবুক এখন জ্বলছে। একটাই প্রশ্ন ছড়িয়ে পড়েছে, বাংলাদেশ কি ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে? ইরানে বোমা পড়ছে, শিশুরা মরছে, রাষ্ট্রপ্রধান নিহত, আর বাংলাদেশ সরকারের বিবৃতিতে ইরানের নাম নেই, আমেরিকার নাম নেই, ইসরায়েলের নাম নেই। সাধারণ মানুষ একদিকে, সরকার আরেকদিকে। কিন্তু কেন? এই ভিডিওতে আমি একে একে বলবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই বিতর্কিত বিবৃতি আসল সত্য, সংবিধান কি বলে, ন্যাটো কি সত্যি ভয় পেয়েছে, বিশ্বের কোন কোন দেশ কোন পক্ষে গিয়েছে, বাংলাদেশের নাগরিকরা কি এখন ইরানে যেতে পারবে? আর সেই বিতর্কিত প্রশ্ন, এখন যদি শেখ হাসিনা সরকার থাকতো তাহলে কি পদক্ষেপ নিত? তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 28 ফেব্রুয়ারি 2026 রাতের দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানের সামরিক অভিযান শুরু করে। তেহরান, ইস্পাহান, কোম, কারাজ, একের পর এক শহরে বিস্ফোরণ। 130টির বেশি শহরে হামলা হয়েছে। নিহতের সংখ্যা প্রায় 800 ছুঁই। নাতানজ পারমাণবিক কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত। পাল্টা জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা দিয়েছে। সৌদি আরবে মার্কিন দূতাবাস সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে 3টি মার্কিন F-15 বিমান বিধ্বস্ত। আর প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছেন এই সামরিক অভিযান কয়েক মাস পর্যন্ত দীর্ঘ হতে পারে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ যুদ্ধের মুখে। বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে চরম অস্থিরতা। সেই হামলায় নিহত হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারের সদস্য সহ প্রায় 4 দশক ধরে ইরানের শাসন করা মানুষটি আর নেই। ইরানের মেয়েদের স্কুলে হামলায় নিহত হল 53 জন শিশু। ইরান পাল্টা হামলা শুরু করল মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। IRGCর দাবি 200 সেনা কর্মকর্তা নিহত, কিন্তু আমেরিকা বলছে 6 জন সার্ভিসম্যান নিহত। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত হলেন বাংলাদেশি কর্মী। উপসাগরীয় দেশগুলোতে থাকা অর্ধকোটি বেশি বাংলাদেশি প্রবাসী এখন আতঙ্কে। আর ঠিক সেই মুহূর্তেই অস্ট্রেলিয়ায় চলছে AFC নারী এশিয়া কাপ 2026। ইরানের মেয়েরা মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সময় কাঁদছে। তাদের দেশ যুদ্ধে, তাদের নেতা নিহত, তারপরেও তারা খেলছে, কারণ এটা তাদের স্বপ্নের মঞ্চ। আর একই টুর্নামেন্টে প্রথমবারের মতন বাংলাদেশের নারী ফুটবল দলও গিয়েছে। বাংলাদেশের মেয়েরা ইরানের মেয়েদের সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে। কিন্তু মাঠের বাইরে বাংলাদেশ সরকার ঠিক তখন কি করল? সেই বিতর্কিত বিবৃতি, সেই নীরবতা। 1 মার্চ রোববার বিকেলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিল। বলা হলো, মধ্যপ্রাচ্যের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সেখানে যে দেশগুলোর নাম উল্লেখ করেছে, বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, 7টি দেশ। 7টি দেশের নাম আছে, কিন্তু ইরানের নাম নেই। অথচ সবচাইতে বড় হামলা হয়েছে ইরানে। আমেরিকার নাম নেই, ইসরায়েলের নাম নেই, কে হামলা করছে সেটিই বলা হয়নি। সমালোচনার ঝড় উঠল। চাপের মুখে পরের দিন 2 মার্চ দ্বিতীয় বিবৃতি এলো। এবার বলা হলো, খামেনিকে লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন। ইরানের ভ্রাতৃপ্রীতম জনগণের প্রতি সমবেদনা জানানো হলো। কিন্তু এবারেও আমেরিকা বা ইসরায়েলের নাম নেই। 2 মার্চ সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বললেন, বাংলাদেশের অবস্থান খুব সোজা। আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করতে হবে, যুদ্ধ কোনো সমাধান আনে না। কিন্তু মানুষ এই প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়নি। কেন? কারণ সংবিধান। এবার আসুন দেখি সংবিধান আসলে কি বলে। বাংলাদেশের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে, এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাংবিধানিক ভিত্তি। সেখানে পরিষ্কার লেখা আছে, সাম্রাজ্যবাদ ও উপনিবেশিবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করতে হবে। একই অনুচ্ছেদে আছে, ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত ও জোরদার করতে হবে। এখন প্রশ্ন হলো, ইরানে বোমা পড়ল, শিশুরা মারা গেল,
রাষ্ট্রপ্রধান নিহত হলো। ইরান কি এই মুহূর্তে নিপীড়িত? হ্যাঁ। ইরান কি মুসলিম দেশ? হ্যাঁ। তাহলে সংবিধান অনুযায়ী বিবৃতিতে ইরানের নাম থাকা উচিত ছিল, হামলাকারীর নামও থাকা উচিত ছিল, কিন্তু বিবৃতিতে ছিল না। এখানেই মানুষের ক্ষোভ। এখানেই বলা হচ্ছে সরকার সংবিধান মানেনি। বাংলাদেশের সাধারণ মানুষ মনে করছে যে বর্তমান বাংলাদেশ সরকার আমেরিকার মনোনীত সরকার, তাই আমেরিকার এগেনস্টে কোনো স্টেটমেন্ট দিতে রাজি না। এখন প্রশ্ন হলো, সরকার আর মানুষ কি আলাদা, নাকি আরও গভীর কিছু আছে? জনগণ কেন ফুঁসে উঠছে? বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান। তারা দেখছে একটা মুসলিম দেশের উপর বোমা পড়ছে, শিশুরা মারা যাচ্ছে, রাষ্ট্রপ্রধান নিহত হলেন, আর বাংলাদেশ সরকার হামলাকারীর নামই নিল না। মানুষ ভাবছে বাংলাদেশ আমেরিকার ভয়ে চুপ, পশ্চিমা বাজারের ভয়ে নীরব। আর সবচাইতে বড় প্রমাণ, ঢাকার ইরান দূতাবাস বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিয়েছে। বলেছে বাংলাদেশের জনগণ, শিক্ষাবিদ, রাজনীতিবিদরা সংহতি দেখিয়েছে। মানে ইরান দূতাবাস সরকারকে নয়, জনগণকে ধন্যবাদ দিয়েছে। এটাই বলে দেয় জনগণ আর সরকার দুই বিপরীত মেরুতে। কিন্তু এই যুদ্ধে আসলে বিশ্বের কোন দেশ কোথায় দাঁড়িয়ে, চলুন দ্রুত দেখে নিই। আমেরিকা ইসরায়েলের পক্ষে কানাডা, অস্ট্রেলিয়া, ইউক্রেন সরাসরি সমর্থন দিয়েছে। ব্রিটেন ও জার্মানি ইরানের পাল্টা হামলার নিন্দা করেছে। এমনকি কাতার পর্যন্ত ইরানের দুটো যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানের পক্ষে রাশিয়া ঘৃণলঙ্ঘন বলল। চীন ইরানের পক্ষে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান দিয়েছে। উত্তর কোরিয়া আমেরিকায় গ্যাংস্টার বলল। জাতিসংঘ মহাসচিব বিশ্ব শান্তির জন্য হুমকি বললেন। স্পেন, ফ্রান্স একতরফা হামলার বিরোধিতা করেছে। আর বাংলাদেশ কারো নাম না নিয়ে মাঝখানে অবস্থান নিয়েছে। এখন আসি সবচেয়ে চমকের প্রশ্নে। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছে ন্যাটো ভয় পেয়েছে, পিছিয়ে গিয়েছে। এটা কি সত্যি? ন্যাটো মহাসচিব মার্ক রুটে পরিষ্কার বলেছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত অভিযান। ন্যাটো এই সংঘাতে অংশ নেবে না। তিনি আরও বললেন, ট্রাম্প বিশ্বকে আরও নিরাপদ করছেন। ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ। তাহলে ন্যাটো কি ভয় পেয়েছে? না, ন্যাটো ইচ্ছাকৃতভাবে দূরে থেকেছে। কারণ একটাই, যদি ন্যাটো সরাসরি যুদ্ধে ঢুকে তাহলে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী 32টি দেশ একসাথে যুদ্ধে নেমে যাবে। সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সমতুল্য। কারণ রাশিয়া ও চীন ইরানের পক্ষে। ন্যাটো পিছপা হয়নি, বরং সতর্কতার সাথে দূরে থেকেছে। কিন্তু ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা পরিস্থিতি যে কোনো সময় বদলে দিতে পারে। অনেকেই এই প্রশ্ন করছে, বাংলাদেশের নাগরিকরা কি এখন ইরানে যেতে পারবে? সরাসরি উত্তর এই মুহূর্তে না। কারণগুলো এক এক করে বলি। 1. ইরানের আকাশসীমা বন্ধ, সব অসামরিক উড্ডয়ন স্থগিত। 2. বাংলাদেশের সরকার সরাসরি নিষেধ না করলেও সতর্কতা জারি করেছে। 3. 15টির বেশি দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। 4. বিমান বাংলাদেশ সহ অন্যান্য এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত। সরকার বলছে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফ্লাইট চালু করা হবে। 5. যারা ইরানে আছে তাদের জন্য বাংলাদেশ দূতাবাসের হটলাইন চালু। সামরিক স্থাপনার কাছ থেকে দূরে থাকতে বলা হয়েছে। তাই যারা ইরান যাওয়ার পরিকল্পনা করছেন, যুদ্ধ না থামা পর্যন্ত অপেক্ষা করুন। এখন অনেকে জানতে চাইছেন, বাংলাদেশ কি ইরানের চেয়ে বড় অর্থনীতি? আর এই যুদ্ধ কি আপনার বিদ্যুৎ বিলের প্রভাব ফেলবে? উত্তরটা চমকে দেওয়ার মতন। জিডিপির আকারে বাংলাদেশ বিশ্বের 36তম, ইরান 37তম। গার্মেন্টস আর রেমিটেন্সের শক্তিতে বাংলাদেশ ইরানকে ছাড়িয়ে গেছে। কিন্তু মনে রাখুন, ইরান একটি তেল ও খনিজ সমৃদ্ধ পারমাণবিক শক্তি অর্জনের দ্বারপ্রান্তে থাকা সামরিক দানব। বাংলাদেশ ও ইরান দীর্ঘদিনের মিত্র। আমরা ওআইসি এবং D8 ভুক্ত দেশ। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য মাত্র $1 কোটি সামান্য বেশি। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে বাণিজ্য বাড়েনি, কিন্তু এই যুদ্ধ বাংলাদেশের সরাসরি ক্ষতি করবে। বিকেএমই সভাপতি বলছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাহাজ ভাড়া বাড়বে। মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধে জরুরি রপ্তানি ব্যাহত হবে। কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ হলে বিদ্যুৎ সংকট আসতে পারে। মানে ইরানের যুদ্ধের আগুন বাংলাদেশের বিদ্যুৎ বিলে লাগতে পারে।
এই অবস্থায় যদি শেখ হাসিনা সরকার থাকতো তাহলে কি করত? এটা এখন সবচাইতে আলোচিত প্রশ্ন। ইতিহাস বলে শেখ হাসিনার সরকার পররাষ্ট্রনীতি ছিল চরম ভারসাম্যবাদ। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা বাংলাদেশের নীতি ছিল ফিলিস্তিনির পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে। গত বছরগুলোতে গাজায় হামলার সময় শেখ হাসিনা সরাসরি ইসরায়েলের নিন্দা জানিয়েছিলেন। ঐতিহাসিকভাবে শেখ হাসিনা সরকার সরাসরি পশ্চিমা শক্তির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে বেশি সাহসী ছিল। বর্তমান সরকার হয়তো আমেরিকার সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা ও কৌশলগত নীরবতা পালন করছে। যারা বলছেন এই বিবৃতি সংবিধান বিরোধী, তাদের যুক্তিতে সত্য আছে। সংবিধান পরিষ্কার বলে নিপীড়িতের পাশে দাঁড়াতে হবে। ইরান এই মুহূর্তে নিপীড়িত, তাহলে বিবৃতিতে তাদের নাম থাকলো না কেন? একই সাথে বলবো, সরকারের সামনে চ্যালেঞ্জটা ছিল কঠিন। মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ প্রবাসীর জীবন ঝুঁকিতে। আমেরিকাকে চটালে বাণিজ্য, ভিসা অনুদান সব কিছুতেই ঝুঁকি থাকবে। কিন্তু প্রশ্ন তবুও থেকে যায়, ভয়ের কারণে কি সংবিধান অমান্য করা যায়? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, সংবিধান মানতে হবে, অথবা না, প্রবাসীদের স্বার্থ আগে, এই উত্তরটি আপনাদের কাছ থেকেই নিব। কমেন্টে উত্তরটি অবশ্যই জানাবেন। এই ভিডিওটা শেয়ার করুন, কারণ বাংলাদেশের প্রতিটি মানুষের এই প্রশ্নের উত্তর জানা দরকার। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক ফলো করতে পারেন। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।